আমার গল্প রাজকন্যার ও তার জাদুকরি আয়না। আমার নাম নুরা, যার অর্থ আলো। কিন্তু এই নামটির আভিজাত্য বা গভীরতা কোনোটাই আমার জীবনে ছিল না। আমি ছিলাম সুবিশাল নুজুমপুর রাজ্যের একমাত্র রাজকন্যা। বাইরে থেকে দেখলে আমার জীবনটা মনে হতো যেন মসৃণ রেশমের মতো, যা হীরা আর পান্না দিয়ে বোনা। প্রাসাদ ভর্তি ঝাললণ্ঠনের ঝলমলে আলো, দাসদাসীদের অবিরাম গুঞ্জন আর রাজসভার গম্ভীর কোলাহল, এই সব কিছুর কেন্দ্রে আমি ছিলাম সুলতান হামিদ ও রানী সামিরা এর একমাত্র কন্যা। কিন্তু এই আলো, জাঁকজমক আর মানুষের ভিড়ের ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে আমি সবচেয়ে বেশি একা বোধ করতাম। এই একাকিত্ব বাইরে থেকে চাপানো ছিল না, ছিল আমার অস্তিত্বের অংশ। আমি ছিলাম জন্মগতভাবে শান্ত, লাজুক, আর মন আমার ছিল আকাশের শেষ সীমানার মতো নরম। সত্যি বলতে আমি একটুও সাহসী ছিলাম না। আমি ছিলাম সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী। এটাই ছিল আমার সবচেয়ে বড় অভিশাপ। বাবা মা আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসার আড়ালে লুকিয়েছিল পাহাড় সমান প্রত্যাশা। আমার কোনো ভাই বা বোন ছিল না, যার সাথে আমি আমার দুশ্চিন্তা ভাগ করে নিতে পারি। আমার শৈশব কেটেছে প্রাসাদের নিস্তব্ধ লাইব্রেরি আর উঁচু দেওয়াল ঘেরা বাগানে। রাজ্যের মানুষজন, সভাসদরা, এমনকি আমার নিজের প্রধান দাসী লাইলা আর আদিয়াও আমাকে নিয়ে হাসাহাসি করত। আমি তাদের চোখে দেখতাম সেই স্পষ্ট প্রশ্ন, এ কেমন রাজকন্যা? সে তো কোনো কথাই স্পষ্ট করে বলতে পারে না। এমন ভীতু রাজকন্যা কি করে আমাদের রাজ্যকে রক্ষা করবে? আমি সব শুনতে পেতাম। সেই অপমান আমার মনে তীরের মতো বিঁধত। প্রতিবাদ করার বা চিৎকার করার ক্ষমতা আমার ছিল না। ভেতরে ভেতরে আমিও তো জানতাম তাদের কথাই সত্যি। আমি ছিলাম অযোগ্য, আর এই বিশাল রাজ্যের ভার আমার জন্য অসহ্য মনে হতো। এই হীনমন্যতা আমাকে সবার কাছ থেকে আরও দূরে সরিয়ে দিয়েছিল। তাই আমি সবার থেকে দূরে আমার শয়নকক্ষের নিভৃতে সময় কাটাতাম। আর সেখানে আমার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিল আমার ঘরের বিশাল কারুকার্য খচিত আয়নাটি। এই আয়নার সামনে দাঁড়ালে অন্তত কেউ আমাকে নিয়ে হাসত না। আমি কেবল নিজের প্রতিচ্ছবিকে দেখতাম, এক বিষণ্ণ রাজকন্যা। এক রাতে যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছিলাম আর মনে মনে ভাবছিলাম কেন আমি এমন ভীতু, তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। আয়নার ভেতরের প্রতিচ্ছবি থেকে একটি মৃদু কিন্তু স্নিগ্ধ কণ্ঠস্বর ভেসে উঠল, যেন কোনো নরম সুত আমার মনের সব বাধু সরিয়ে দিচ্ছে। আয়না: কাঁদছ কেন রাজকুমারী? তোমার এই চোখের জল তো হীরের মতো অমূল্য। আমি ভয়ে আতঙ্কে চমকে উঠলাম। আমার আয়না আমার সাথে কথা বলা শুরু করেছে। আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু সেই কণ্ঠস্বর আমাকে টেনে নিল। আমি: কে কে তুমি? আয়না: আমি তোমারই প্রতিচ্ছবি নোরা। আমি তোমার ভেতরের আসল মানুষটা। সবাই যাকে দেখে হাসাহাসি করে, সে তো শুধু তোমার বাইরের খোলস। তোমার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল শক্তি আর সাহস, যা তুমি নিজে এখনো দেখতে পাওনি। তোমার একাকিত্ব তোমার দুর্বলতা নয়, তোমার চিন্তার ক্ষেত্র। সাহস মানে সবসময় চিৎকার করা নয় নোরা। সাহস হলো নিজের পায়ে ধীর থাকা আর নিজের ভুল স্বীকার করে এগিয়ে চলা। মনে রাখবে, তোমার কাজই তোমার পরিচয় হোক। আয়নার কথাগুলো আমার হৃদয়ের সমস্ত অন্ধকার দূর করে দিল। আমি বুঝলাম আমার ভেতরের কণ্ঠস্বর এতদিন কেবল নীরব ছিল, মরে যায়নি। সেই দিন থেকে আমি পাল্টাতে শুরু করলাম। আমার জীবন আর রাজ্যের প্রত্যাশা নয়, আমার ভেতরের আমি দিয়ে পরিচয়। আমার পরিবর্তনের প্রথম পরীক্ষা এলো প্রাসাদের ভেতরে। একবার মূল্যবান চীনামাটির ফুলদানি ভেঙে যাওয়ার পর দাসী লায়লা আর আদিয়া নিজেদের দোষ চাপাচ্ছিল। তাদের চোখে ছিল সেই পুরনো ভয়। আদিয়া: মিথ্যে কথা লায়লা, তুমিই তাড়াহুড়ো করে ধাক্কা মেরেছ। সুলতান হামিদ শুনলে আমাদের কি হবে? লায়লা: আমি তো ছুঁতেই যাইনি, দোষ তোমার। আমি তাদের কাছে গেলাম, তারা ভয়ে জমে গেল। লায়লা ও আদিয়া ভীতর স্বরে: রাজকন্যা নুরা, সালাম। আমি: থামো,
ভাঙা জিনিস কি চিৎকার করলে জোড়া লাগে? তোমরা দুজনেই তো দেখছি সত্য গোপন করতে ব্যস্ত। আমি জানি এটা অসাবধানবশত ঘটেছে। এখন বলো, তোমরা কি চাও? আমি তোমাদের কঠোর শাস্তি দিই, নাকি এই পরিস্থিতি থেকে কিছু শেখো? আদিয়া কাঁপা গলায়, আমরা শিখতে চাই রাজকন্যা। ভালো। শাস্তি দেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সমাধান। তোমরা যেই সময়টুকু একে অপরের উপর দোষ চাপাচ্ছিলে, সেই সময় তোমরা ফুলদানি টুকরোগুলো সরিয়ে জায়গাটা পরিষ্কার করতে পারতে। তোমরা কি জানো, আমাদের রাজ্যের কারিগরদের কাছে এমন কোনো নমুনা আছে যা দিয়ে এর প্রতিলিপি বানানো যায়? লায়লা, আমাদের কারিগর? কিন্তু তাদের তো চীন দেশের কারিগরদের মতো দক্ষতা নেই রাজকন্যা। যদি না থাকে, তবে তারা শিখুক। তাদের ভুল করার সুযোগ দাও। লায়লা, তুমি সব পরিষ্কার করো। আদিয়া, তুমি কারিগরকে খবর দাও। আর শোনো, এখন থেকে কেউ কারো দোষ খুঁজবে না। আমি এই পরিস্থিতি সামলে নিয়েছি। তারা অবাক হল। তারা দেখল তাদের ভীতু রাজকন্যা এখন কেবল নীরব নয়, বিচক্ষণও। সেই দিন থেকে তাদের ফিসফিসানি বন্ধ হয়ে গেল। এরপর রাজ্যে গুরুতর সমস্যা এলো। রাজ্যের কোষাগার থেকে বিশাল অঙ্কের অর্থ চুরি হল। বাবা সুলতান হামিদ ও রানী স্বামীরা লোকলজ্জার ভয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। সুলতান হামিদ উদ্বিগ্ন। রানী স্বামীরা, আমি যদি চুরির কথা প্রকাশ করি, রাজ্যের মান সম্মান থাকবে না। রানী স্বামীরা, আর যদি চুপ থাকো হেমন্ত, তবে চোর আরও সাহসী হবে। আমি কি করব বুঝতে পারছি না। আমি ঘরে প্রবেশ করলাম। আমি স্থির কণ্ঠে, আমি এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী বাবা। এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একসময় আমারই হবে। তাই এখন থেকে আমাকে এর ভার নিতে শিখতে হবে। রানী স্বামীরা আশ্চর্য হয়ে, তাহলে বলো, তোমার কি মনে হয়, রাজ্যের মানমর্যাদা নাকি তদন্ত? আমি, আমাদের মর্যাদা মিথ্যে ভুলের উপর তৈরি নয়। যদি আমরা এখন দুর্বলতা ঢেকে রাখি, তবে ভবিষ্যতে আমাদের সম্মান আরও লুণ্ঠিত হবে। বাবা, আপনি প্রকাশ্যে ঘোষণা করুন, রাজ্যের কোষাগার থেকে অর্থ চুরি হয়েছে। এই চুরি শুধু অর্থ নয়, নজুমপুর রাজ্যের বিশ্বাসের উপর আক্রমণ। যে এই কাজ করেছে, তাকে খুঁজে বের করার দায়িত্ব রাজা ও রাজকন্যা উভয়েরই। এইভাবে আপনি দুর্বল নন, বরং আরও সৎ আর শক্তিশালী প্রমাণিত হবেন। বাবা উঠে দাঁড়ালেন। তার চোখে ছিল বিস্ময়। তুমি সত্যি বদলে গেছ মা। আমার বিশ্বাস হচ্ছে তুমি নজুমপুরকে নতুন দিশা দেখাতে পারবে। ৩. দস্যু সর্দার ও কূটনীতির জয়। একদিন ডাকাত সর্দার আসফার আমাদের বাণিজ্য কাফেলার অর্থ কেড়ে নিল। আমি কোনো বড় যুদ্ধ নয়, বরং সামান্য প্রহরী নিয়ে তার সামনে গেলাম। আসফার, হাহা, বাহ, এ তো দেখি সেই পুতুলের মতো রাজকন্যা। এসেছ দেখতে তোমাদের রাজ্যের কোষাগার কেমন করে আমার পেটে যায়। আমি ঘোড়া থেকে নামলাম, তার চোখে সরাসরি তাকিয়ে। আমি তোমার সাথে যুদ্ধ করতে আসিনি আসফার। আমি এসেছি তোমার সাথে ব্যবসা করতে। তুমি কি চাও যে তোমার নাম শুধু একজন চোর হিসেবেই ইতিহাসে লেখা থাকুক? আসফার উদ্ধত স্বরে, আমি চোর নই রাজকন্যা, আমি যোদ্ধা। আমি, একজন শক্তিশালী যোদ্ধা কখনো চুরি করে না, সে নেতৃত্ব দেয়। আমি তোমাকে রাজ্যের শুল্ক আদায়কারী পদে নিয়োগ করতে পারি। তুমি কর ফাঁকি দেওয়াদের কাছ থেকে অর্থ আদায় করবে, বিনিময়ে সংগৃহীত অর্থের 10 ভাগ তোমার। তুমি আর চোর থাকবে না, তুমি হবে একজন সম্মানিত কর্মচারী। আসফার হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, আর যদি তুমি এটা নিতে না চাও, তবে আমি আজই ঘোষণা করব, তুমি একজন শক্তিশালী সর্দার নও, তুমি একজন ভীতু চোর। তুমি যদি আমার প্রস্তাব নাও, তবে তুমি সম্মান পাবে। সিদ্ধান্ত তোমার। আসফার মাথা নত করে আমার প্রস্তাব মেনে নিল। আমি এক ফোঁটা রক্ত না ঝরিয়ে তাকে জয় করলাম। এরপর এলো আমার ব্যক্তিগত জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। আমার বাগদত্তা যুবরাজ তারিক এলেন। আমি জানতাম, যখন আমি ভীত ছিলাম, তখন তিনি আমাকে নিয়ে হাসতেন এবং অন্য রাজ্যে গোপনে প্রেম করতেন। যুবরাজ তারিক, নুরা, তোমার তেজ দেখে আমি অবাক।
তোমার মতো সাহসিনীকে আমি শীঘ্রই আমার রানী করব। আমি ফিরে গেলেই আমরা শুভ দিন ঠিক করব। আমি তার চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে, বসুন রাজকুমার, আমি এখন আর সেই ভীতু রাজকন্যা নই যিনি অন্যের হাসির ভয়ে নিজের অপমান সহ্য করবেন। আমি এখন বুঝি, সাহস মানে শুধুমাত্র যুদ্ধজনা নয়, সাহস হলো নিজের আত্মসম্মান রক্ষা করা। আমি জানি আপনি আমার প্রতি বিশ্বস্ত ছিলেন না। যুবরাজ বিচলিত, এ কি বলছো নুরা? সব মিথ্যে। এই বিবাহ ভাঙলে দুই রাজ্যের বন্ধুত্ব শেষ হবে। তুমি এমন অপরিণত সিদ্ধান্ত নিতে পারো না। আমার সিদ্ধান্ত অপরিণত নয় রাজকুমার, আমার সিদ্ধান্ত স্বাধীন। আমি একা থাকতে পারি, কিন্তু মিথ্যা সম্পর্ক বা অসম্মানের বোঝা নিয়ে রানী হতে চাই না। আপনি আপনার রাজ্যে ফিরে যান। রানী হওয়ার জন্য আমি নিজের মূল্য আপনার উপর নির্ভর করে নির্ধারণ করি না। তারিক রাগে ও অহংকারে চলে গেলেন। আমি কোনো অনুশোচনা করলাম না। সেই দিন আমি শুধু তারিককে নয়, আমার ভেতরের শেষ ভয়টুকুও ত্যাগ করলাম। আমার এই সাহস আর আত্মমর্যাদা দূর দূরান্তে রাজকুমারদের আকৃষ্ট করল। তাদের মধ্যে একজন ছিলেন প্রতিবেশী ক্ষুদ্র রাজ্য উদয়পুরের রাজকুমার জিয়াদ। তিনি সম্পদ বা ক্ষমতা নয়, আমার প্রজ্ঞা ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন। রাজকুমার জিয়াদ সরাসরি আমার সাথে কথা বলায়, রানী নোরা, আমি শুনেছি আপনি শুধু রাজ্য নয়, নিজের ভেতরের ভয়কেও জয় করেছেন। আমার রাজ্যে আপনার মতো একজন সহযাত্রীর প্রয়োজন, যিনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে আদেশ দেবেন না, বরং আমার হাত ধরে একসাথে পথ চলবেন। আমি দেখলাম জিয়াদ আমার শক্তিকে ভয় পান না, বরং শ্রদ্ধা করেন। তিনি আমাদের ভালোবাসেন আমার সাহস আর প্রজ্ঞার জন্য। এরপর রানী নুরা ও রাজকুমার জিয়াদ বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আমাদের বিবাহ ছিল সমানতা ও পারস্পরিক শ্রদ্ধার উপর প্রতিষ্ঠিত। জিয়াদ সবসময় আমার সিদ্ধান্তে সমর্থন দিতেন এবং আমার কাজকে সহজ করে তুলতেন। আমি নজুমপুরের রানী হলাম এবং দীর্ঘদিন সুখে শান্তিতে জীবনযাপন করলাম। আমি প্রমাণ করলাম, একটি সিংহাসন চালানোর জন্য কোনো পুরুষের সঙ্গী বা সামাজিক অনুমোদনের প্রয়োজন হয় না। কেবল নিজের প্রতি অবিচল বিশ্বাসই যথেষ্ট। এবং সেই বিশ্বাস আমাকে আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু জিয়াদ এবং আমার বাহজি বলক আয়নার সাহায্যে খুঁজে পেয়েছিলাম। আমি আর একা নই, আমি এখন সম্পূর্ণ।